মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সকাল সকাল চিৎকার, চেঁচামেচি, ঝগড়া। ধুর, আর ঘুম হবে না এখন। দেয়াশিনী পাশ থেকে মোবাইল তুলে সময় দেখল 6:30 বাজে। পাশের বিছানায় তমসা কিছু একটা লিখছিল। ও মুখ তুলে দেয়াশিনীকে প্রশ্ন করল, কখন ঘুমিয়েছিলি? দেয়াশিনী উত্তর দিল, 4টে। ইস, কোনো মানে হয়? তমসা মুখ বেঁকালো। বিছানা থেকে নেমে বারান্দায় এসে দাঁড়ালো দেয়াশিনী। ঝিলমিল রোদ এসে ভিজিয়ে দিচ্ছে মেঝে আর রেলিং। দেয়াশিনীর ভোরবেলার রোদটাকে স্নিগ্ধ লাগছে, কিন্তু ঘুম না হওয়া খটখটে শুকনো চোখ দুটো জ্বালা জ্বালা করছে। প্রথম প্রথম খুব অসুবিধে হতো। মফস্বলে শান্ত সময়ে বেড়ে ওঠা মেয়ে সে। সদ্য কদিন কলকাতায় এসেছে, এখনো কলকাতার মেজাজ গা সওয়া হয়নি ওর। দেয়াশিনী দরজা খুলে বাইরের বারান্দায় এলো মুখ ধোবে বলে। বেরোতেই দেখে মনীষাদি দড়িতে কাপড় মেলছে। ওকে দেখে বলল, কিরে, আজ তো প্রথম কলেজ, তাড়াতাড়ি যাস। বাথরুমে এখনো লাইন পড়েনি। দেয়াশিনী একেবারে স্নান সেরে বেরোলো। ঘরে এসে মাকে ফোন করল। নিচে গিয়ে সকালের খাবার খেয়ে 10টায় ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল। প্রথম ক্লাস 11টায়। 10 মিনিট বাদে এসে পৌঁছল কলেজের গেটে। কি সুন্দর সাদা বিল্ডিং, কত পুরনো, কত দিনের স্বপ্ন তার এখানে পড়বার। ছায়া ছায়া গাছপালা ঘেরা জায়গাটা পেরিয়ে আসতেই দেখল পাশে ছেলে মেয়েদের একটা জটলা। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, ইংলিশ ডিপার্টমেন্টটা কোন দিকে? একজন প্রশ্ন করল, ফার্স্ট ইয়ার? তারপর বলল, এই তো তোর ক্লাসমেট, ও চেনে, একসাথে চলে যা। একটি ছেলের দিকে দেখালো ওরা। ছেলেটি সুন্দর হাসল। এসো, আমি অভিক, তুমি? বলে এগিয়ে গেল। দেয়াশিনীও এগোলো। ছোট্ট হেসে বলল, আমি দেয়াশিনী। 3 তলায় একটা ক্লাসরুমে এসে ওরা পৌঁছল। দেখল সবাই কারো না কারোর পাশে বসেছে। দেয়াশিনী একটা ফাঁকা বেঞ্চ দেখে বসল। কিছু মনে করলে? দেয়াশিনী তাকিয়ে দেখল পাশে একটি মেয়ে বসে আছে। একটা ভালো লাগায় দেয়াশিনীর মন ভরে গেল। কি সুন্দর মেয়েটি, চোখের ওপর কুচো কুচো চুল, চোখ দুটো কি নরম। মেয়েটি হাসছে। আমি দিঘি চক্রবর্তী, তোমার নাম কি? দেয়াশিনী দত্ত। তুই বলি? ক্লাসমেটকে তুমি বলে নাকি? বলল দেয়াশিনী। দিঘি বলল, নিশ্চয়ই, এসে দেখলাম অ্যাডমিশনের সময়ই অনেকের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। আমার সেদিন এত ঝামেলা গেছে, কারোর সাথে পরিচয় হয়নি। তোরও তাই? একা বসেছিলি যে? দেয়াশিনী বলল, না, আসলে আমি খুব একটা মিশুকে নই, যেচে কথা বলতে পারি না। তবে 2-1জনের সাথে আলাপ হয়েছে। দিঘি আরেকটু হাসল। বাহ, আমি তাহলে তোর প্রথম বন্ধু হলাম কলেজে, তাই তো? বলাই যায়। দেয়াশিনী বলতেই দুজনেই হেসে উঠল। একটু পরে টিচার এলে সবাই চুপ। ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস নিলেন। সবার নাম, বাড়ি, স্কুল এসব জিজ্ঞেস করলেন। দেয়াশিনী অবাক হয়ে শুনছে। এত জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসেছে। এইটুকু একটা ক্লাসে মিলেমিশে পাশাপাশি বসেছে। কত কত নাম, সেসব জায়গার এক এক রকম নদী, যেগুলোর নাম সে এতদিন বইয়ে পড়েছে। হঠাৎ ওর খুব ভালো লাগছে। এদের সবার সাথে কথা বললেই এইসব জায়গাগুলো সম্পর্কেও জানতে পারবে। দেয়াশিনী আবার ক্লাসে মন দিল। অভিকের পুরো নাম অভিক মজুমদার। ওর বাড়ি আসানসোলে, দিঘির বাড়ি কলকাতার ভবানীপুরে। স্যারকে বলার সময় দেয়াশিনী শুনছিল। কি কি পড়াবেন, কিভাবে পড়াবেন, একটা স্টাডি চার্ট আর বুক লিস্ট দিয়ে স্যার বেরিয়ে গেলেন। তার পরের ক্লাসগুলো একই রকম। কাল থেকে ক্লাস ঠিকঠাক শুরু হবে। তার আগে কলেজ স্ট্রিট থেকে বইগুলো কিনতে হবে। দেয়াশিনীর বাবা কিছু টাকা দিয়ে গেছে, তার থেকেই হয়ে যাবে। দেয়াশিনী ভাবল লাইব্রেরি থেকে একবার ঘুরে আসবে। ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়াতেই দিঘি প্রশ্ন করল, ক্যান্টিনে যাবি? জোর খিদে পেয়েছে। দেয়াশিনীও সেই সকালে খেয়েছে। এখন দুপুর পেরিয়ে বিকেল 4টে।
তবুও বলল, তুই এগো, আমি একটু লাইব্রেরি থেকে ঘুরে আসছি। দিঘি চোখ বড় বড় করে বলল, তোকে তো আমি আমার দলে ভেবেছিলাম। মানে? অবাক হলো দেয়াশিনী। প্রথম দিন এসে লাইব্রেরি মানে তো আমাদের ফার্স্ট বয় অভিকের দলে হলি তুই। দিঘি উত্তর দিল, অভিক ফার্স্ট বয় নাকি? দেয়াশিনী অবাক। দিঘি বলল, সে কি রে, তুই ওকে চিনতে পারিসনি? ও তো ফার্স্ট হয়েছিল এবছর উচ্চ মাধ্যমিকে। দেয়াশিনী আশ্চর্য হলো, কিছু বলল না। মনে মনে ভাবল, এত ব্রাইট ছেলে অভিক, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এসবের অপশন ছেড়ে এই ইউনিভার্সিটিতে ইংরেজি অনার্স পড়ছে কেন? দিঘির সঙ্গে ফোন নাম্বার এক্সচেঞ্জ করে লাইব্রেরির দিকে হাঁটল। লাইব্রেরিতে অভিককে দেখতে পেল। একটা বই নিয়ে অভিকের টেবিলের উল্টো দিকে গিয়ে বসল। নিজে থেকে কিছু বলল না। কিছুক্ষণ পর দেয়াশিনী উঠে আসার সময় দেখল অভিক তখনও খুব মন দিয়ে কিছু একটা পড়ছে। কি পড়ছিস রে বলে খানিক ঝুঁকল দেয়াশিনী। অভিক চোখ তুলে তাকালো, কিছু বলল না। ভাঁজ করে বইয়ের মলাটটা দেখালো। সেটা নিয়ে দেয়াশিনী কিছু বলতে যাবে, তার আগেই বই নিয়ে বিরক্ত মুখে উঠে গেল অভিক। দেয়াশিনী আর দাঁড়ালো না, বেরিয়ে এলো লাইব্রেরি ছেড়ে। এই জন্যেই ও কারোর সাথে কথা বলতে যায় না। লোকে বিরক্ত হয়। ক্লাসরুম খোঁজার সময় অভিক যেচে পরিচয় করেছিল বলেই ও সহজভাবে জিজ্ঞেস করে ফেলেছিল। হঠাৎ ওর মনে পড়ল দিঘির কথা। ফোন করে দিঘি কোথায় জেনে নিল। ক্যান্টিনে এসে দেখল একটা টেবিলে অনেকের সাথে দিঘি বসে আছে। দেয়াশিনী ভাবছিল বেরিয়ে যাবে কিনা, তার আগেই দিঘি ওকে দেখতে পেয়ে হাত নেড়ে ডাকল, কি রে, এদিকে আয়, তোর জন্য চেয়ার রেখেছি তো। দেয়াশিনী পায়ে পায়ে এগোলো। দিঘি বলল, এই তোদের আলাপ করিয়ে দিই, ও দেয়াশিনী, আর এই রিতম, অনুষ্কা আর টিনটিন আমাদের ক্লাসেই পড়ে, খেয়ার কেমিস্ট্রি। পরিচয় শেষে দিঘির পাশে বসে পড়ল দেয়াশিনী। দিঘি জিজ্ঞেস করল, কি খাবি বল? দেয়াশিনী উত্তর দিল, তোরা যা খাচ্ছিস। ওকে, 2 প্লেট মোমো বলে আয় না রিতম। দিঘি বলতেই রিতম উঠে গেল কাউন্টারে। দিঘি দেয়াশিনীর দিকে তাকালো, প্রশ্ন করল, তারপর ফার্স্ট বয়ের সঙ্গে বন্ধুত্ব হলো? দেয়াশিনী ঠোঁট উল্টালো, আর কিছু বলল না দিঘি। অনুষ্কা বলল, ছাড় তো, টিনটিন তো সবার সাথেই কথা বলে, ওর সাথেও গিয়ে কথা বলছিল, কিরম মেপে মেপে কথা বলে, ভয়ানক স্নব। রিতম এর মধ্যেই খাবারগুলো নিয়ে আসছিল। দিঘি ওকে হেল্প করছে। খেতে খেতে ওরা স্কুলের গল্প করল। অনুষ্কা, খেয়া আর টিনটিনের একই স্কুল ছিল। টিনটিন খুব ইয়ার্কিবাজ। খেয়াকে জিজ্ঞেস করলো, কিরে, তোর প্রেমিক কোথায়? স্কুলে তো মাথা খারাপ করে দিতিস, সেই কলেজে পড়ে বলে তোকেও এখানেই পড়তে হবে? এখন চুপচাপ বসে আছিস যে? ও আজকে আসেনি, তুই খা তো মন দিয়ে। খেয়া গম্ভীর হয়ে গেল। সবার খাওয়া প্রায় শেষ। টিনটিন হঠাৎ উঠে দাঁড়িয়ে অ্যানাউন্স করলো, আজকে আমি খাওয়াচ্ছি, তাই তোদের কাউকে টাকা দিতে হবে না। রিতম আর দিঘি আপত্তি করে উঠল, না না না, তুই কেন, অন্যদিন খাওয়াস। অনুষ্কা আর খেয়া মজা পেয়েছে, আরে আগে বলবি তো, তুই ট্রিট দিচ্ছিস, আরও কিছু খেতাম। হঠাৎ পেছন থেকে পরিচিত একটা স্বর, দেয়াশিনী। দেয়াশিনী পেছন ফিরল, দেখল অভিক দাঁড়িয়ে আছে। প্রশ্ন করল, কিছু বলবি? অভিক একটু থেমে থেমে বলল, তুমি তখন কিছু বলছিলে, আসলে তুমি যাওয়ার আগে সমীক্ষা আমার কাছে এসে এত কথা বলছিল, ওকে লাইব্রেরি থেকে বের করে দিয়েছিলাম, তাই আমি তখন একটু বিরক্ত ছিলাম। দেয়াশিনী আলতো হেসে বলল, বেশ তো, আমি কিচ্ছু মনে করিনি। তুমি কি বলছিলে? অভিক প্রশ্ন করল। দেয়াশিনী হাসল, এখন তো মনে নেই। আচ্ছা বেশ, আমি তাহলে আসি বলে অভিক ধীরে ধীরে হেঁটে চলে গেল। দেয়াশিনী তাকিয়ে আছে। অনুষ্কা বলে উঠল, আমি তো স্নব ভেবেছিলাম, তোকে এসে সরি বলল, কি ইনোসেন্ট। ওরা সবাই এবার বেরোলো, বাড়ি ফিরবে। রিতম শুধু হস্টেলে থাকে। পিজিতে ফিরে দেয়াশিনী ফ্রেশ হয়ে ঘরে ঢুকল। এখন পড়ার বই কিচ্ছু নেই, কাল আগে বইপত্তর কিনবে, তারপর। রাতের বেলা খেয়ে এসে বিছানায় শুয়ে শুয়ে দেয়াশিনী ভাবছিল আজকের দিনটার কথা। এমনিতেও একটু চুপচাপ,
কারোর সাথে আলাপই হয়তো হতো না। দিঘির জন্য অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেল। প্রথম দিনটা ভালোই কাটল। তবে ওই ছেলেটি অভিক, অনুষ্কা বলছিল ইনোসেন্ট, সত্যিই কি অত ইনোসেন্ট অভিক? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল দেয়াশিনী। গভীর রাত, অন্ধকার ঘর, অভিক ঘুমোচ্ছে। হঠাৎ আলো জ্বলে উঠল। অভিকের বাবা চিৎকার করে ওর চুলের মুঠি ধরে বিছানা থেকে টেনে ফেললেন ওকে মাটিতে। বেয়াড়া ছেলে, এই মানুষ করেছি তোকে আমি, অসভ্য, মেরেই ফেলবো তোকে আজ। অভিক নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। আমি আমি কি কি করেছি বলো, আমি কি করেছি বাবা? আমি কিছু করিনি তো। হাত দুটো মুখের সামনে রেখে চোখ আর মুখটাকে বাবার মার থেকে বাঁচানোর চেষ্টা করলো। বেধড়ক মার খাওয়ার পর অভিক যখন নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলল, তখন ওর বাবা ওকে ঘাড় ধরে তুলে হিঁচড়ে ওকে ঘর থেকে বের করলেন। ড্রয়িং রুম পেরিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ওকে ছুঁড়ে ফেললেন বাইরে। মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। সিঁড়ির সামনেটায় মুখ থুবড়ে পড়ল অভিক। পেটের ব্যথায় আর বুকটা টনটন করছে। মাথা অবশ, মুখে নোনতা স্বাদ, গলা শুকিয়ে কাঠ। কোনো রকমে চোখ খুলেই আবার বন্ধ করে ফেলল। শুধু ভাবতে থাকলো যে বাবা ওকে বাড়ি থেকে বের করে দিল। এখন কত রাত? সকাল হওয়ার আগেই ওকে এখান থেকে বেরোতে হবে, যাতে যাতে কেউ দেখতে না পায়। নইলে বাবাকে কি ভাববে সবাই? কিছুক্ষণ ওভাবে পড়ে থাকার পর নিজের সমস্ত শক্তি এক করে অভি গেটের সামনে এলো। বসে রইল খানিকক্ষণ। রাত আর নেই, ভোর হচ্ছে। দারোয়ানকে বলে একটা ট্যাক্সি আনিয়ে উঠে পড়ল। স্টেশনে এসে একটা কোনায় কোনোভাবে শুয়ে পড়ল। আর ক্ষমতা নেই ওর, চোখ বন্ধ হয়ে আসছে। হঠাৎ দেখল ওর মা ওর সামনে, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্বপ্নে মায়ের মুখ দেখার সঙ্গে সঙ্গেই অভিক ধড়মড় করে বিছানায় উঠে বসল। এটা কি দেখল? বাবার মার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে অজ্ঞান হওয়ার আগে পর্যন্ত ঘটনাটা সত্যি হলেও দুঃস্বপ্নের মতোই প্রায়ই মনে পড়ে। অবিশ্বাস্য লাগে। সেই রাতে কিভাবে যে স্টেশন পর্যন্ত আসতে পেরেছিল অভিক, এখনো ভাবলে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। কিন্তু মায়ের মুখ গত কয়েক বছর ধরে সে জোর করে মনে করার চেষ্টা করেছে। প্রায় ভুলতেই বসেছিল। সেই মাকে স্বপ্নে দেখল এত বছর বাদে। কেঁদে ফেলল অভিক। বিছানার পাশে টেবিলের ওপর রাখা পার্স থেকে মায়ের ছবিটা বের করে চেয়ে থাকলো কিছুক্ষণ। কি জীবন ছিল তার, আর কি হলো? বাবা মা তাকে কত ভালোবাসতেন। অভিকের বাবা মা দুজনেই ডাক্তার ছিলেন, ভালোবেসে বিয়ে করেছিলেন। বাবার ব্রাহ্মণ পরিবার ওর সাঁওতাল মাকে কোনোদিনও মেনে নেয়নি। বাবা পরিবার ছেড়ে ওকে আর মাকে নিয়ে চলে যান দার্জিলিংয়ে। কি সুন্দর সাজিয়েছিল তাদের বাড়িটা। তারপর বাবা মার নিজেদের নার্সিং হোম হলো, আর তারপরই তো সব শেষ। মা চলে গেলেন। বাবা কেমন যেন পাগল পাগল হয়ে গেলেন। অভি কিছু বুঝতো না। একদিন অনেক রাতেও একটা স্বপ্ন দেখে ভয় পেয়ে বাবার ঘরে যাচ্ছিল। ঢুকতে যাবে, দরজার ফাঁক দিয়ে দেখল বাবার বন্ধু অরিন কাকুকে জড়িয়ে বাবা হাউ হাউ করে কাঁদছে আর বলছে, মণিকে খুন করেছে জানিস? আমার মণিকে নিশ্চয়ই কেউ খুন করেছে। এত বড় কষ্ট আমাকে দিতে পারে না। অরিন কাকু বাবাকে শান্ত করার চেষ্টা করছে। কি বলছিস এসব? আমি নিজে রিপোর্ট করেছি, নর্মাল হার্ট অ্যাটাক। অভিকের বুকটা ধক করে উঠেছিল। বাবা আর কিচ্ছু বলেনি। ও ধীর পায়ে ফিরে এলো। সারা রাত ওর মায়ের জন্য কষ্ট হয়েছে। একটুও ঘুম হয়নি সেদিন ওর।
সকালে বাবার ঘরে গিয়ে বাবাকে জিজ্ঞেস করেছিল, মাকে কে খুন করেছে বাবা? ওর বাবা চোখ বুজেছিলেন। ওর কথা শুনে খুব কষ্টে ক্লান্ত চোখ দুটো তুলে ফের বন্ধ করেছিলেন। বাবার গাল বেয়ে জল পড়ছিল। কিছুদিন পর ওর ঠাম্মা এসেছিল। কয়েক মাস পর ঠাম্মা বাবাকে আর ওকে নিয়ে ফিরে গিয়েছিলেন আসানসোল। ঠাম্মা বলেছিল বাড়ি আর নার্সিংহোম বিক্রি করে দিতে। বাবা বলেছিল বাড়িটা বিক্রি করবে না। কিন্তু মা মারা যাওয়ার পর নার্সিংহোমে বাবা আর কোনো দিন যাননি। আসানসোলে ফিরে আসার পর অভিকের বাবা খানিক স্বাভাবিক হলেও কোনো দিন হাসেননি। অভিককে আরো বেশি আঁকড়ে ধরেছিলেন, নিজেকে আরো ব্যস্ত করেছিলেন। অভিক দেখেছিল ওর জেঠু, জেঠিমা, কাকু, কাকিমা ওকে আর বাবাকে সব সময় খারাপ কথা বলতেন। অবশ্যই বাবার সামনে নয়। ও বাড়িতে ওকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ঠাম্মা, আর অভিক ভালোবাসত ওর কাকাতো ভাই রুদ্রকে। ঠাম্মা বাপের বাড়ি শান্তিনিকেতনে চলে যেতেন মাঝে মাঝে। অভিকের স্কুল ছুটি থাকলে ঠাম্মার কাছে চলে যেত। বাবা কলকাতায় একটা ফ্ল্যাট নিলেন। অভিক হায়ার সেকেন্ডারির পর বাবার কাছে চলে এলো। সেই সময়ই ঘটেছিল ঘটনাটা। অভিককে আজ সবাই ঘৃণা করে, শুধু ওর মামা বাদে। সেই রাতে বাবা তাড়িয়ে দেওয়ার পর স্টেশনে যাওয়ার আগে ও দারোয়ানের ফোন থেকে মামাকে ফোন করেছিল। স্টেশনে ওর মামাই ওকে নিতে এসেছিলেন। সব শুনে বলেছিলেন বাবাকে বা ঠাম্মাকে ফোন করতে। অভিক অনেকটা অভিমান নিয়ে কাউকে ফোন করেনি। তারপর মামার কাছে বেশ কিছুদিন ছিল। মামা বিয়ে করেননি, একা মানুষ, স্বল্প রোজগারে নিজের চলেই যায়। অভিকের রেজাল্ট ভালো হওয়ায় স্কলারশিপ পেল, আর হস্টেল পেতেই চলে এলো হস্টেলে। অভিক দেখে এইসব ভাবতে ভাবতেই কখন সকাল হয়ে গেছে। এখন ঘুমোলে প্রথম ক্লাসটা করা হবে না। ক্লাসের আগে তাড়াতাড়ি বেরিয়ে কিছু বইপত্রও কিনতে হবে। স্নান খাওয়া সেরে 10টায় বেরোলো হস্টেল থেকে। দেয়াশিনী আজ পিজি থেকে তাড়াতাড়ি বেরিয়েছিল। দোকান খুলতে এত দেরি হবে বোঝেনি। ঘড়ি দেখল, দোকানে বইয়ের লিস্ট দিয়ে কিছুক্ষণ হলো অপেক্ষা করছে। ব্যাগ খুলে ভালো করে চেক করলো, 2500ই এনেছে। 100 টাকা কম পড়ছে। কার্ডে পেমেন্ট করলে ডিসকাউন্ট পাবে না, আরও অনেকগুলো টাকা বেশি খরচা হবে। তার চেয়ে একটা বই নয় পরে এসে নিয়ে যাবে। একটা বই বের করে বলল, বাকিগুলো দিন, আমি বিকেলে এসে নিয়ে যাব এটা। পেছন থেকে একটা 100 টাকার নোট এগিয়ে দিল একজন। সবগুলোই দিন। দেয়াশিনী পেছন ফিরল, দেখল অভিক দাঁড়িয়ে। আরে থ্যাঙ্কস, কিন্তু আমার দরকার নেই রে। অনুরাধা ম্যামের ক্লাসে টেক্সট না থাকলে খুব ঝাড়েন শুনেছি, ক্লাস থেকে বেরও করে দিতে পারেন, তাই বলছিলাম। দেয়াশিনী দোকানের লোকটিকে বলল, ঠিক আছে দাদা, এটাও দিয়ে দিন। ওরা দুজনে একসঙ্গে দোকান থেকে বেরোলো। তাড়াতাড়ি পা চালালো। 11:20 বাজে, মানে 10 মিনিট লেট। দেয়াশিনী নার্ভাস লাগছে। ক্লাসটা করতে পারবে তো? ক্লাসের সামনে এসে অভিক প্রথমে দরজা খুলে পারমিশন নিয়ে ঢুকলো। ওর পেছনে দেয়াশিনীও ঢুকে পড়ল। ওদের দেখে ম্যাম কেটে কেটে বললেন, প্রথম দিন বলে কিছু বলছি না আজ, নইলে কিসের জন্য দেরি হলো, কত দূর থেকে আসছো, আমার জানার কথা নয়। বলার অবকাশও দেব না। পেছনের ফাঁকা বেঞ্চে অভিকের পাশে বসে পড়ল দেয়াশিনী। ক্লাস শেষ হতেই দিঘি দেয়াশিনীকে ডাকল। ও ব্যাগ নিয়ে উঠে এলো ওর কাছে। দিঘি বলল, কি রে তুই, তোর জন্য জায়গা রেখেছি আর এদিকে তাকালি না? অনুষ্কা বলল, আরে ওর মুখ দেখিসনি? ম্যামের বকার ভয়ে মুখ নিচু করে কোনোভাবে বসে পড়ল। কিন্তু তোর এত দেরি হলো কেন রে? ওর বইগুলো উল্টে পাল্টে দেখছে দিঘি আর অনুষ্কা। দেয়াশিনী উত্তর দিতে যাওয়ার আগেই স্বপ্নময় স্যার ক্লাসে ঢুকলেন। বিখ্যাত অধ্যাপক স্বপ্নময় মুখার্জি। এই প্রৌঢ় মানুষটির কাছে পড়া শুনতে দেয়াশিনীর কি যে ভালো লাগছে। ও ক্লাসে মন দিল। ক্লাস শেষ।
দিঘিদের ক্যান্টিনে এগোতে বলে লাইব্রেরিতে ঢুকল। আজকেও অভিক মন দিয়ে কিছু একটা পড়ছে। অভিককে বরাবর একা একাই দেখেছে দেয়াশিনী। তখন ওকে হেল্প করেছিল, টাকাটা কাল ফেরত দেবে বলা হয়নি। এগিয়ে বলতে যাবে, থমকে দাঁড়িয়ে পড়ল। দেয়াশিনীর মনে পড়ল কাল লাইব্রেরিতে কথা বলেছিল বলে অভিক বিরক্ত হয়েছিল। ফিরে যাবে কিনা ভাবছে, কি মনে হতেই মোবাইল বের করে অভিকের সামনে রেখে আস্তে করে বলল, তোর নম্বরটা দে, পরে কথা বলছি। অভিক মুখ তুলে বলল, আমি ফোন ইউজ করি না রে। ঠিক তখনই অভিকের পকেট থেকে ফোনের ভাইব্রেশনের শব্দটা ভেসে এলো। দেয়াশিনী আর দাঁড়াল না। কি মিথ্যুক, কি অপমান! নাম্বার দেবে না বলে মিথ্যে বলল তাহলে? এই সমস্ত প্রশ্ন দেয়াশিনীর মনে ভিড় করে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।